স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছি সামিয়া জান্নাত। আর জানাবো খবরের বিস্তারিত। জনপ্রতিনিধির খাতায় নাম লেখাতে ভোটের লড়াইয়ে নিজেদের দেখতে চান জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। এজন্য নতুন দল গঠনে এগিয়েছেন অনেক দূর। কাঠামো দাঁড় করাতে ব্যস্ত সময় পার করছেন তারা, যার নেতৃত্ব দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। থাকবে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে না। বিস্তারিত দাউদ খানের রিপোর্টে। পহেলা জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্রমেই তার সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। গঠন হয় অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের। দাবি ওঠে রাষ্ট্র মেরামতের, সংস্কারের পাশাপাশি জোরে সোরেই আলোচনায় আসে জাতীয় নির্বাচনের বিষয়টি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের এ যাত্রায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ভোটের ময়দানে নিজেদের জড়াতে চায়। একাট্টা হতে পরিকল্পনা করেছে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের। পুরাতন যে সিস্টেম আছে সেই পুরাতন সিস্টেম থেকে বেরিয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য একটি রাজনৈতিক দল অতীব জরুরি বর্তমান সময়ে, এবং সে রাজনৈতিক শক্তিটা 5 অগাস্টে জনগণের সামনে প্রকাশিত হয়েছিল এবং আমরা তাদেরকে অর্গানাইজড করতেছি যাতে হলো একটি শক্তি হিসাবে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রসেস হিসাবে এটা জনগণের সম্মুখে আসতে পারে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলছেন, নতুন দলটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে গড়ে তোলা হবে। জনগণের আস্থা অর্জনই হবে তাদের প্রধান লক্ষ্য। সুযোগ থাকছে না অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে জোট করার। স্বাস্থ্য ব্যবস্থার নতুন করে পুনর্গঠন, শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন, যারা এই বিষয়গুলোর সাথে ঐক্যমত ছিল এবং ভবিষ্যতে থাকবে, তাদের সাথে বাস্তবিক জায়গা থেকে একটি অ্যালায়েন্স হবে। নিছক কোনো ব্যানার সর্বস্বর সাথে অথবা নিছক কোনো ব্যানারের সাথে অ্যালায়েন্স হবে না। নাগরিক কমিটিতে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা বলছেন, নতুন রাজনৈতিক দল থেকে শিক্ষার্থীদের জনপ্রতিনিধি হিসেবে গড়ে তোলা হবে। নতুন দল কথাই নয়, কাজে নিজেদের জানান দেবে। এখন এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এটা বাংলাদেশের একটা ক্রুশিয়াল ডিমান্ড যে এক বা একাধিক বড় রাজনৈতিক দল তৈরি হোক, এবং আমরা চাই আগামী নির্বাচনগুলোতে বাংলাদেশে অন্তত 3 থেকে 4টি বড় রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হোক। সেখান থেকে জনগণের রায়, জনগণের একটি প্রতিনিধি হিসেবে জনগণের নির্বাচিত দল ক্ষমতায় আসুক। বিভিন্ন জায়গায় যত নারী নেতৃত্ব আছেন এবং যারা আসলে শুধুমাত্র নেতৃত্ব না, বিভিন্ন পর্যায়ে আসলে সংগঠকের ভূমিকা পালন করেছেন, এরকম নারীদেরকে নিয়ে আসা এবং তাদেরকে নতুন স্বপ্ন এবং বিনির্মাণের জায়গায় তাদেরকে সেই জায়গাটা করে দেওয়া, যাতে করে তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই জায়গাগুলো তারা পূরণ করতে পারেন। তবে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন চায় না শিক্ষার্থী প্রতিনিধিরা। আমাদের গত 53 বছরের সবগুলো ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। ওগুলো যদি আমরা পুনর্গঠন বা সংস্কার যদি না করে আগামীর ইলেকশন প্রসেসে যাই, তাহলে সেই জায়গাটা বাংলাদেশের 2000 শহীদ এবং 50-60 হাজারের যাদের অঙ্গহানি হয়েছে তাদের সাথে একটি বেইমানি করা হবে। সবকিছু ঠিক থাকলে সবার মতামতের ভিত্তিতে আগামী 2-1 মাসের মধ্যেই দলের নামও চূড়ান্ত করা হবে বলে জানায় তারা। দলীয় নাম কবে আসবে এই বিষয়ে আমাদের এখনো কনক্রিট আলোচনা হয়নি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন ও তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয়ই। একই সাথে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। এছাড়া বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। খুলনায় রেল সেবায় উন্মোচন হলো নতুন দ্বার। খুলনা থেকে নড়াইল হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। ট্রেনটির ঢাকায় পৌঁছাতে সময় লাগবে মাত্র 4.25 ঘন্টা। দীর্ঘ প্রতীক্ষার পর ট্রেনটি চালু হওয়ায় খুশি যাত্রীরা। আরামদায়ক, অনেকটাই নিরাপদ আর তুলনামূলক খরচ কম হওয়ায় যাত্রীদের ব্যাপক আগ্রহ রয়েছে রেলপথে ভ্রমণের।
স্বল্প সময়ে ঢাকা যাওয়া আসার দীর্ঘদিনের দাবি ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের। সেই কারণে খুলনা ঢাকা রুটে 3 জোড়া ট্রেন চলাচল করলেও খুলনা নড়াইল রুটে নতুন রেল লাইন স্থাপনের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো এই রুটে ট্রেন চলাচলের মধ্য দিয়ে দাবি বাস্তবায়ন হয়েছে। এতে যাত্রীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। মনে তো হচ্ছে ইতিহাস সাক্ষী করছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এত অল্প সময় আমরা খুলনা থেকে ঢাকা যাচ্ছি। অবশ্যই এক্সাইটিং। 3.5 থেকে 4.5 ঘন্টায় খুলনাবাসী দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকা পৌঁছে যাবে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশির। খুব স্বল্প সময়ে জাহানাবাদ এক্সপ্রেসে খুলনা থেকে ঢাকায় যেতে পারবো বলে খুব খুশি লাগছে। প্রথমবারের মতো রেলপথে যোগাযোগ স্থাপন হওয়ায় স্বপ্ন পূরণ হল নড়াইলবাসীর। 12টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি। এর মধ্যে 11টি যাত্রীবাহী কোচ ও একটি পণ্যবাহী লাগেজ ভ্যান। আমাদের খুলনা থেকে 553টা টিকিট ছিল, টোটাল টিকিট ছিল 778টা। তো এখানে 11টা যাত্রীবাহী বগি এবং একটা লাগেজ ভ্যান নিয়ে চলাচল করতেছে। খুলনা ঢাকা রুটে চলা 3 জোড়া ট্রেনে 7-8 ঘন্টা সময় লাগলেও নতুন রেলপথের কারণে দূরত্ব কমে সময় লাগবে মাত্র 4.25 ঘন্টা। যে রুটে আজকে ট্রেন চলবে সেটা মাত্র 198 কিলোমিটার, এটা 212 কিলোমিটার এটা দূরত্ব মানে এটা হ্রাস পাবে। 6.5 ঘন্টা একটা ভ্রমণ সময় হ্রাস পাবে। সোমবার ছাড়া প্রতিদিন সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি। আর রাত 8টায় ঢাকা থেকে ছাড়া ট্রেনটি খুলনায় পৌঁছাবে রাত 11:15টায়। ডিবিসি নিউজ ডেস্ক। হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে গোটা জনপদ। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে আসা হাওয়া শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিচ্ছে। কষ্ট বেড়েছে সাধারণ মানুষের। কনকনে ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। জবুথবু অবস্থা জনজীবনে। সবচেয়ে বেশি বিপাকে কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। শীতের খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নবীন হাসান। চলে যাচ্ছি তার কাছে। নবীন, ঠাকুরগাঁওয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জানাবেন, এবং সেই সাথে শ্রমজীবী মানুষের কি ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে, পাশাপাশি শীত বস্ত্র বিতরণের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। সামিয়া, আজকে ঠাকুরগাঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। আমি গত 2-3 দিন ধরে লক্ষ্য করছি ঠাকুরগাঁয়ে যে শীত পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। দিনের বেলা সূর্য উঠছে এবং গত কয়েকদিন আগে যেমন ছিল যে ঘন কুয়াশা ঢাকা থাকতো পুরো জেলা, এখন কিন্তু সেই কুয়াশাকে আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি না। আমরা কয়েকদিন ধরেই দেখছি, 4 দিন ধরে দেখছি যে সকাল সকাল সূর্য উঠছে এবং দিনের বেলা সূর্যের যে উত্তাপ সেটা ছড়াচ্ছে। এর ফলে কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে আমরা লক্ষ্য করছি। তবে সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করছে। আমি যদি একটু দেখাই যে আজকেও কিন্তু খুব সকাল সকাল ঠাকুরগাঁয়ে সূর্য উঠেছে এবং সূর্যের যে উত্তাপ সেটি কিন্তু ছড়াচ্ছে। আর আপনি যেটি বললেন যে শীত বস্ত্র বিতরণের কথা, আপনি জানেন যে ঠাকুরগাঁও অঞ্চলে অনেক দরিদ্র মানুষ বসবাস করে। এই শীতে কিন্তু তাদের অনেক দুর্ভোগ বেড়ে যায়। হ্যাঁ, অনেক ছিন্নমূল মানুষ আছে। প্রতি বছর সরকার যে পরিমাণ শীত বস্ত্র বিতরণ করে সেটি কিন্তু খুবই কম। আমরা দেখেছি এবছরও কিন্তু জেলা প্রশাসক শীত বস্ত্র বিতরণ করছে বিভিন্ন এলাকাতে, কিন্তু অনেক এলাকার মানুষই দাবি করছে তারা কিন্তু শীত বস্ত্র পায়নি। তার মানে যারা যেসব এলাকায় শীত বস্ত্র সবচেয়ে বেশি প্রয়োজন বা সেই সব এলাকায় ঠিকমতো শীত বস্ত্রগুলো বিতরণ হচ্ছে না বলেই তারা অভিযোগ করছেন। আর হলেও যে পরিমাণ শীত বস্ত্র চাহিদা সেই পরিমাণ চাহিদা তারা পাচ্ছে না। আর আরেকটু যদি বলি যে দুর্ভোগের কথা, যেহেতু এখানে শ্রমজীবী মানুষ আছে অনেক এবং তারা সকাল সকাল কাজের সন্ধানে যায়, এই শীতে কিন্তু তাদের দুর্ভোগটা বাড়ে এবং বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ বাড়ে আমরা লক্ষ্য করছি। হাসপাতালগুলোতেও কিন্তু একই চিত্র, বৃদ্ধ শিশুদের রোগীর সংখ্যা বাড়ছে এবং ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এই বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন বলেছেন শিশু এবং বৃদ্ধদের যেন বিশেষ স্বাস্থ্য যত্ন নেওয়া হয়। সব মিলিয়ে সামিয়া, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। নবীন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
31st নাইট উপলক্ষে বিপুল পর্যটকের আশা করছে পটুয়াখালীর কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা। দেশ বিদেশের পর্যটক বরণে নেওয়া হয়েছে প্রস্তুতি। ছোট বড় সব হোটেল মোটেলে 75 থেকে 80 রুম ভাড়া হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পর্যটকদের বিনোদন দিতে বিভিন্ন হোটেলে ইনডোরে খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে থাকছে কনসার্ট সহ নানা আয়োজন। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে প্রতিদিন সরকার নির্ধারিত 2000 পর্যটকেরও দেখা মিলছে না। ট্রাভেল পাস জটিলতার পাশাপাশি পর্যটক সীমিতকরণ ও রাত্রি যাপন নিষিদ্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ক্ষতি পুষিয়ে নিতে পর্যটকের সংখ্যা ও সময় বাড়ানোর দাবি তাদের। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে দ্বীপটি। প্রতিবছর পর্যটন মৌসুমে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত থাকত এই বিনোদন কেন্দ্র। তবে এবারের চিত্র ভিন্ন। এবছর প্রতিদিন পর্যটক সংখ্যা 2000 নির্ধারণ করে দিয়েছে সরকার। রাত্রি যাপনেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ভ্রমণকারীরা ডিসেম্বর ও জানুয়ারিতে সেখানে রাত্রি যাপন করতে পারলেও নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে থাকার সুযোগ পাচ্ছেন না। 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর দ্বীপে ভ্রমণে গেছেন মাত্র 7105 জন। 17 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিনের পর্যটক কোটা 2000-এও পৌঁছায়নি। ট্রাভেল পাসের জটিলতা, সংখ্যা সীমিত করে দেয়া আর রাত্রি যাপনে নিষেধাজ্ঞার কারণে অনেকে নিরুৎসাহিত হচ্ছেন, জানালেন পর্যটকরা। টেকনাফে আসা যাওয়া করতে গেলে প্রচুর পরিমাণ হয়রানির শিকার হতে হয়। স্পেশাল ফোর্স বা বিভিন্ন প্রশাসনের লোকজন দ্বারা আমাদেরকে চেকিং করা হচ্ছে এবং যা একটা হয়রানিমূলক বলা যায়। পাঁচটা আগের মতো করা উচিত। আমি এবার এসে খুব কষ্ট লেগেছে। পর্যটক ভাটায় ক্ষতির মুখে ব্যবসায়ী ও দ্বীপের বাসিন্দারা। যে প্লাস্টিক বন্ধ করছে পরিবেশ থেকে এমনটা নিয়ন্ত্রণ করে যে প্লাস্টিক কোনো জায়গায় পালাইলে এটা জরিমানা তো 50 টাকা জরিমানা করলে তো প্লাস্টিক কি পালবো না। 2001 সাল মানে কিছু হবে না। যেগুলো রিসোর্ট আছে, যেগুলো রেস্টুরেন্ট আছে, আরো ক্ষতির দিকে যাচ্ছে সবাই। ব্যবসা ক্ষতির দিকে সবাই। এখন কোনো হোটেলেই ওপেন করেছে বাট কোনো পর্যটক নেই, যার কারণে খুব ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। আগামী দিনে সেন্ট মার্টিন দ্বীপবাসী না খেয়ে মরতে হবে। তবে পর্যটক নিবন্ধনে কোনো জটিলতা না থাকার কথা জানালেন সি ক্রুজ অপারেটর। জটিলতা বলবো না, এটা মানুষজন এটাকে ভালোভাবে ওইভাবে নিতে পারেনি, কারণ অভ্যস্ত না। পাশাপাশি যে মায়ানমারে যে গোলযোগের কথা আসছে সেটা অনেকে ভয়ের মধ্যে আছে। তারা মনে করে যে ওইটা সেন্ট মার্টিনে এফেক্ট করবে এরকম কিছু। দ্বীপ ভ্রমণে পর্যটকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাত্রি যাপনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সেখানকার বাসিন্দা ও ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক। আগামীকাল 25শে ডিসেম্বর খ্রিস্ট ধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। উৎসবকে ঘিরে রাজধানীর গির্জা, নামিদামি হোটেল, রেস্তোরাঁ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে চলছে নানা প্রস্তুতি। দেশ ও জাতির শান্তি প্রত্যাশায় এবার যিশুর কাছে ভক্তদের চাওয়া। বড়দিনকে কেন্দ্র করে রাজধানীর গির্জাগুলোতে চলছে উৎসবের প্রস্তুতি। মধ্যরাত থেকেই বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা। গির্জাগুলোতে চলছে বড়দিনের প্রার্থনা সঙ্গীতের চূড়ান্ত মহড়া। গির্জা প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে বর্ণিল সাজসজ্জিত ক্রিসমাস ট্রি। যীশু খ্রিস্টের জন্মস্থান ও জন্মক্ষণের প্রতিকৃতি স্বরূপ রঙিন আলোতে সেজেছে গির্জার ভেতর ও বাহির। খুবই ভালো লাগে, যেহেতু এটা ধর্মীয় একটা বিষয়, ধর্মীয় মানে আধ্যাত্মিক জিনিস, কাজ করলে নিজের একটা অন্যরকম একটা ফিল হয়। শান্তি রাজ হয়ে উনি আসেন। জগৎ সংসারে মানুষের মধ্যে শান্তি, যেখানে বিভেদ, বিচ্ছিন্নতা, যুদ্ধ, বিগ্রহ আছে, সেখানে তিনি শান্তি দান করেন। মিলন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের জন্য আমরা থাকতে পারি। রাজধানীর 5 তারকা হোটেলগুলোতেও চলছে জমকালো আয়োজন। ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ সহ নানা প্রতীকী অনুষঙ্গে সেজে উঠেছে চারিদিক। শিশুদের জন্য থাকছে মজার সব আয়োজন। কিডস ওয়ান্ডারল্যান্ড নামে একটা কিডস পার্টি হবে। 100 থেকে 200 কেক কর্পোরেট যখন অর্ডার আসে, যেটা নিউ ইয়ার আর ক্রিসমাসকে কেন্দ্র করে অ্যাপ্রক্সিমেটলি 500 থেকে 600। যিশুর আগমনী বার্তা জানান দিতে রাজধানীতে চলছে নব আয়োজন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বড়দিনের প্রস্তুতিতে সেজে উঠেছে চার্চের সাথে ঢাকার বড় বড় হোটেলগুলো। মঞ্জু মাহফুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।